আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীটা আসলে গোলাকৃতির। ঠিক আছে, এক্স্যাক্টলি গোলাকৃতির না, কমলা লেবুর মতো অনেকটা, উপর থেকে নিচের দিকে একটু চাপ। ঠিক আছে, তো এই পৃথিবীর আমরা যদি উপরের দিকটাকে যদি আমরা উত্তর দিক ধরি, তাহলে উত্তর দিকে এটা হলো নর্থ পোল, নিচের দিকে এটা হলো সাউথ পোল, পূর্ব দিকে যেটা ইস্ট, এবং পশ্চিম দিকেরটা ওয়েস্ট। এখন পৃথিবীর ঠিক মাঝ বরাবর উত্তর থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে অথবা পূর্ব থেকে পশ্চিম দিকে একটা যদি আমরা রেখা কল্পনা করি 0 ডিগ্রিতে, এই রেখাটার নাম হলো নিরক্ষরেখা অথবা বিষুব রেখা। ঠিক আছে, এই রেখাটা কোন দিক দিয়ে চলে গেছে? পৃথিবী থেকে, পৃথিবীর মধ্যে পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেছে 0 ডিগ্রি দিয়ে। ঠিক আছে, এই রেখাটা থেকে নর্থ পোলের দিকে, উত্তরের দিকে 23.5 ডিগ্রিতে, 23.5 ডিগ্রিতে আরেকটা রেখা চলে গেছে। ঠিক আছে, এই রেখাটার নাম হলো কর্কট ক্রান্তি রেখা। কি রেখা? কর্কট ক্রান্তি রেখা। আবার এই কর্কট ক্রান্তি রেখা যেটা উপর দিয়ে চলে গেছে, অর্থাৎ আমাদের নিরক্ষরেখা থেকে উত্তরের দিকে যে 23 ডিগ্রিতে চলে গেছে সেটার নাম কর্কট ক্রান্তি রেখা, এবং এই রেখার সমান পরিমাণে আবার 23.5 ডিগ্রিতে আমাদের দক্ষিণের দিকে আরেকটা রেখা চলে গেছে। এই রেখাটার নাম হলো মকর ক্রান্তি রেখা। কি নাম? মকর ক্রান্তি রেখা। তার মানে আমরা বলতে পারি যে আমাদের নিরক্ষরেখা হলো 0 ডিগ্রি দিয়ে গেছে, কর্কট ক্রান্তি রেখা গেছে উত্তরের দিকে আমাদের 23.5 ডিগ্রিতে, এবং দক্ষিণের দিকে 23.5 ডিগ্রিতে যেটা গেছে সেটা হলো মকর ক্রান্তি রেখা। আচ্ছা, এরপরে আমরা যদি আরো একটু দেখি, আরো একটু দেখলে দেখতে পারবো যে এই আমাদের কর্কট ক্রান্তি রেখার উপরে আরো একটা রেখা চলে গেছে। সেটা কত দূরে চলে গেছে? 66.5 ডিগ্রি কোণে আরেকটা রেখা চলে গেছে। এই রেখাটার নাম হলো সুমেরু বৃত্ত রেখা। কি রেখা? সুমেরু বৃত্ত রেখা। ঠিক দক্ষিণ দিকেও 66.5 ডিগ্রিতে আরো একটা রেখা চলে গেছে, এটার নাম হলো কুমেরু বৃত্ত রেখা। কি রেখা? কুমেরু বৃত্ত রেখা। আচ্ছা, এবার আমরা জলবায়ু অঞ্চল নিয়ে, যেহেতু ক্লাইমেট জোন নিয়ে আলোচনা করতেছি, তাহলে এখানে একটা জলবায়ু নিয়ে বলি। সেটা হলো যে আমাদের যে নিরক্ষীয় অঞ্চল যেটা আছে, অর্থাৎ এই যে 23.5 ডিগ্রি উপরের দিকে, উত্তরের দিকে, এবং 23.5 ডিগ্রি দক্ষিণের দিকে, এই যে মাঝখানের যে অঞ্চলটা যেটা আছে, এই যে মাঝখানের অঞ্চলটা, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই মাঝখানের যে অঞ্চলটা, এটাকে বলা হয় হট রিজিয়ন। হট রিজিয়ন কেন? কারণ এই জায়গাটাতে সূর্য ঠিক বরাবর খারাপভাবে এই জায়গাটাতে তাপ দেয়, যার জন্য এই জায়গাটার টেম্পারেচার অলওয়েজ হাই থাকে। ঠিক আছে, অলওয়েজ হাই থাকে, যার জন্য এই জায়গাটার নাম হলো হট রিজিয়ন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা একটু উপরের দিকে উঠে যাই, উপরের দিকে উঠে গেলে আমরা দেখতে পাবো এই যে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি, এই যে মাঝখানে যে জায়গাটা, এই মাঝখানের জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল উত্তরের দিকে। সেম ভাবে ঠিক দক্ষিণের দিকে এই যে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি পর্যন্ত যে জায়গাটা আছে, এই জায়গাটাকেও বলা হয় কি? নাতিশীতোষ্ণ অঞ্চল। বোঝা গেছে? তাহলে নাতিশীতোষ্ণ অঞ্চল কতটুকু জায়গা জুড়ে আছে? 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি পর্যন্ত উত্তরের দিকে, এবং সেম ভাবে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি দক্ষিণের দিকে। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু উপরের দিকে চলে যাই, অর্থাৎ উত্তরের দিকে চলে যাই, তাহলে এই যে জায়গাটা দেখা যাবে উত্তর মেরু, যেটাকে আমরা বলি উত্তর মেরু, এই উত্তর মেরুটা বরফ দিয়ে আচ্ছাদিত। এই জন্য এই অঞ্চলটার নাম হলো বরফ অঞ্চল। কি নাম? বরফ অঞ্চল। 66.5 ডিগ্রি থেকে উত্তরের দিকে যে অঞ্চলটা, সেটা হলো বরফ অঞ্চল। ঠিক সেম ভাবে আমরা যদি দক্ষিণের দিকে যদি তাকাই, দক্ষিণ মেরুতে এই যে 66.5 ডিগ্রি থেকে পরের যে অংশটা যেটা আছে, এই অংশটাও কি? বরফ দ্বারা আচ্ছাদিত, এবং এই অংশটার নাম হলো বরফ অঞ্চল। এরপরে আমরা এই রেখাগুলো নিয়ে আরো একটু গভীরে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করছিলাম পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিম দিকে 0 ডিগ্রিতে যে রেখাটা গেছিল, ওই রেখাটার নাম ছিল নিরক্ষরেখা। নিরক্ষরেখা আরেকটা নাম কি? বিষুবীয় রেখা। ঠিক আছে, এটার আরেকটা নাম হলো ইকুয়েটর। ঠিক আছে, তাহলে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা মোটামুটি প্রায় 13টা দেশের উপর দিয়ে চলে গেছে। সরি, 13টা দেশ না, 11টা দেশ এবং 2টা দেশের জলসীমার উপর দিয়ে চলে গেছে। এর মধ্যে যদি আমরা দেখি দেশগুলোর নাম, ইকুয়েডর, বলিভিয়া, ব্রাজিল, এরপরে আছে সাও টোম এন্ড প্রিন্সিপে, গ্যাবন, কঙ্গো প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ইন্দোনেশিয়া, কেনিয়া, উগান্ডা, সোমালিয়া, এই দেশগুলোর স্থলভাগের উপর দিয়ে এই রেখাটা, এই নিরক্ষরেখাটা চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে যদি আমরা দেখি আরো একটু ভালোভাবে যদি দেখতে চাই, তাহলে দেখবো যে আমরা ইকুয়েডর, বলিভিয়া এবং ব্রাজিল, এই তিনটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে এই ইকুয়েডর, বলিভিয়া এবং ব্রাজিল, এগুলো হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ, এই তিনটা দেশ। আবার যদি আরেকটু ভালোভাবে খেয়াল করি, তাহলে আরো এগুলো নিচের গুলো যদি দেখতে পাই, নিচের গুলো দেখবো আমরা এই যে এখান থেকে শুরু করে এই যে সাও টম এন্ড প্রিন্সিপে, গ্যাবন, কঙ্গো প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, উগান্ডা, সোমালিয়া, এগুলো সবগুলাই হলো আফ্রিকা মহাদেশের দেশ। আফ্রিকা মহাদেশের দেশ। এর মধ্যে আমাদের এশিয়া মহাদেশের একটা দেশ আছে, সে দেশটা কোনটা? সে দেশটা হলো ইন্দোনেশিয়া। এটা কোন মহাদেশের? এশিয়া মহাদেশের।
তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে এই নিরক্ষরেখা পৃথিবীর 3টা মহাদেশের উপর দিয়ে চলে গেছে। 3টা মহাদেশের কয়টা দেশের উপর দিয়ে চলে গেছে? 3টা মহাদেশের মোট 11টা দেশের উপর দিয়ে চলে গেছে। 11টা দেশের স্থল সীমার উপর দিয়ে চলে গেছে। আরো যদি আরেকটু ডিটেলস আমরা যদি করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে মালদ্বীপ এবং কিরিবাতি নামে 2টা দেশ আছে। এই 2টা দেশের জলসীমার উপর দিয়ে চলে গেছে এই নিরক্ষরেখা বা বিষুবীয় রেখা অথবা ইকুয়েটর। এই নিরক্ষরেখার একটা বিশেষ বৈশিষ্ট্য সম্বন্ধে এবার আমরা জানি। এই নিরক্ষরেখা কি? এই নিরক্ষরেখার এই যে যে দেশগুলো আছে, এগুলো যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, তোমরা খেয়াল করতে পারবা যে এই দেশগুলার লোকজন গুলার একটু কালো প্রকৃতির হয় আর কি। কারণ কি? ওই জায়গাগুলোর টেম্পারেচার সবসময় হাই থাকে। এই হাই থাকার কারণে এই যে অঞ্চলের যে লোকগুলার, এই লোকগুলার যে বর্ণ যেটা আছে, বর্ণটা সাধারণত একটু কালো প্রকৃতির হয় এই দেশে, এই দেশগুলোর লোকজনেরা। এটার কারণ কি? এরা এই নিরক্ষরেখা অঞ্চলে বসবাস করে। আরো একটা কারণ আছে, সেটা হলো যে এই নিরক্ষরেখা একটা বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে বলা যায়, এই নিরক্ষরেখার মধ্যে সবসময় দিন এবং রাত সমান থাকে। নিরক্ষরেখা তার মানে কি? নিরক্ষরেখা মানে হলো 0 ডিগ্রি দিয়ে চলে গেছে, মাঝখান বরাবর চলে গেছে। তাহলে এখানে সূর্য কি করবে? খারাপ ভাবে কিরণ দিবে সবসময়। তার মানে এটা দিন এবং রাতের যে সময়টা যেটা আছে, এটা সমান থাকবে, ওলট পালট হবে না। আমরা যেরকম একটু নিচের দিকে আসি, মকরক্রান্তি রেখা আমাদের দেশের উপর দিয়ে চলে গেছে, আমাদের দেশের জন্য দিন রাতের মধ্যে বিভিন্ন সময় পার্থক্য হয়। কিন্তু আমাদের কখনো দেখা যায় যে দিন বড় হয়ে গেছে, রাত ছোট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই নিরক্ষ অঞ্চলে যে রেখাগুলো আছে, এই রেখাগুলা, এই দেশগুলা যেগুলো আছে, এই দেশগুলার কি হয় না, সরি, এই দেশগুলার দিন রাত কি থাকে? সমান থাকে। বুঝতে পারছো? এবার আসি আমরা কর্কট ক্রান্তি রেখা নিয়ে। কি রেখা? কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখার কথা একটু মনে করার চেষ্টা করো। কর্কট ক্রান্তি রেখা কিন্তু এই পৃথিবীর মধ্যে যে নিরক্ষরেখা যেটা গেছে 0 ডিগ্রি দিয়ে, এটা ঠিক উপরের দিকে 23.5 ডিগ্রি উত্তরে, 23.5 ডিগ্রি উত্তরে যে আরেকটা রেখা চলে গেছিল, এই রেখাটার নাম হলো কি রেখা? এই রেখাটার নাম হলো কর্কট ক্রান্তি রেখা। কি নাম? কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখা মোটামুটি প্রায় 16টা দেশের উপর দিয়ে চলে গেছে। কয়টা দেশ? 16টা দেশ। 16টা দেশের মধ্যে এই মেক্সিকো, বাহামা, এরপরে মরক্কো, মরিতানিয়া, মালি, নাইজার, মিশর, লিবিয়া, সৌদি আরব, ইউএই, ওমান, ভারত, বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের তাইওয়ান অংশ রয়েছে। ঠিক আছে। এখানে যদি আমরা একটু ডিটেলসে যাই, তাহলে দেখতে পাবো যে মেক্সিকো এবং বাহামা হলো উত্তর আমেরিকা মহাদেশের দেশ। কি মহাদেশ? উত্তর আমেরিকা মহাদেশের দেশ। এরপরে যদি আমরা একটু সামনে চলে যাই, তাহলে দেখবো যে মরক্কো থেকে শুরু করে মরক্কো, মরিতানিয়া, মালি, নাইজার, আলজেরিয়া, মিশর আর লিবিয়া, এগুলো কোন মহাদেশের মধ্যে পড়ে? এগুলো আমাদের পড়ে আফ্রিকা মহাদেশের মধ্যে। কোন মহাদেশ? আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ে। এরপরে আরো কিছু দেশ আছে পাশে, সৌদি আরব, ইউএই, ওমান, ভারত, বাংলাদেশ, মিয়ানমার, চীন। পুরা চীনটা না, চীনের তাইওয়ান অংশটা যেটা আছে, যদিও আমরা মনে করি যে তাইওয়ান বুঝে একটা দেশ, আসলে তাইওয়ান কিন্তু স্বাধীনতা পায়নি। চীন দাবি করে তাইওয়ান তাদের নিজেদের অংশ, আবার তাইওয়ান দাবি করে যে তারা স্বাধীন ভূখণ্ড। এটা নিয়ে একটা আলোচনা আছে আর কি, মানে বিরোধ আছে আর কি, এটা কোনো ক্লিয়ার টপিক না আর কি। তো আমরা যদি দেখি যে এই যে দেশগুলো আছে এখানকার, এই দেশগুলো সবগুলো হলো আমাদের এশিয়া মহাদেশের দেশ। কোন মহাদেশের? এশিয়া মহাদেশের দেশ। তাহলে আমাদের এই কর্কট ক্রান্তি রেখা কয়টা দেশের উপর দিয়ে চলে গেছে? কর্কট ক্রান্তি রেখা চলে গেছে মোটামুটি প্রায় 16টা দেশের উপর দিয়ে। এখন আমরা আসি এই কর্কট ক্রান্তি রেখার বিশেষ বৈশিষ্ট্য। এই রেখাটা একটু বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই কর্কট ক্রান্তি রেখাটা বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে। কোন দেশের উপর দিয়ে চলে গেছে? আমাদের যে বাংলাদেশ আছে, এই বাংলাদেশের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখাটা কিন্তু চলে গেছে। এই জন্য এই কর্কটক্রান্তি রেখাটা আমাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। আর কর্কটক্রান্তি রেখার যদি আমরা বৈশিষ্ট্যের মধ্যে যাই, বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাবো যে কর্কটক্রান্তি রেখা যেটা ছিল, এই যে এখানে আমরা দেখছিলাম, এই যে 23 ডিগ্রি থেকে যে এই অঞ্চলটা যেটা আছে, এই অঞ্চলটাকে কিন্তু আমরা কি বলছি? এই অঞ্চলটাকে বলছি আমরা নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ অঞ্চল বলতে কি বোঝায়? এই এলাকার মধ্যে গরমও থাকে আবার ঠান্ডাও থাকে। এই জন্য এই এলাকাটাকে বলা হয় নাতিশীতোষ্ণ, এবং এটার আবহাওয়া যেটা থাকে, আবহাওয়া জলবায়ু যেটা, এই আবহাওয়া জলবায়ুটাকে বলা হয় সমভাবাপন্ন আবহাওয়া বা সমভাবাপন্ন জলবায়ু। ঠিক আছে। এরপরে আমরা আসি মকর ক্রান্তি রেখায়। মকর ক্রান্তি রেখা কোনটা? মকর ক্রান্তি রেখা হলো ওই যে আমরা যখন পৃথিবীকে ভাগ করছিলাম পূর্ব থেকে পশ্চিমে, নর্থ পোল, এটা সাউথ পোল, উপরের দিকে যে রেখাটা গেল সেটাকে বলা হয় আমাদের মকর ক্রান্তি রেখা। আর এবার এই যে 23.5 ডিগ্রিতে দক্ষিণ দিকে যে রেখাটা চলে গেছে, এই রেখাটার নাম হলো মকর ক্রান্তি রেখা। কি নাম? মকর ক্রান্তি রেখা। এই মকর ক্রান্তি রেখা মোটামুটি 10টা দেশের উপর দিয়ে চলে গেছে। কটা দেশ? 10টা দেশ। দেশগুলো আমরা একটু নাম দেখি। প্রথমটা আছে আর্জেন্টিনা, এরপরে ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে, বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, মাদাগাস্কার এবং অস্ট্রেলিয়া। এগুলো যদি আমরা আরো একটু ডিটেলসে যাই, তখন দেখতে পারবো যে এই আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি এবং প্যারাগুয়ে, এগুলো হলো আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ। এগুলো কোন মহাদেশের দেশ? দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ। আবার এখানে এই যে বতসোয়ানা থেকে শুরু করে এই মাদাগাস্কার পর্যন্ত, এই দেশগুলো হলো আমাদের আফ্রিকা মহাদেশের দেশ। আফ্রিকা মহাদেশের দেশ। আরেকটা আছে অস্ট্রেলিয়া। বলো তো তোমরা, অস্ট্রেলিয়া কোন মহাদেশের দেশ?
অস্ট্রেলিয়া হলো ওশেনিয়া মহাদেশের দেশ। কোন মহাদেশের? ওশেনিয়া মহাদেশের দেশ। তাহলে মকরক্রান্তি রেখা কোনটা? যেটা নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ দিকে চলে গেছে, সেই রেখাটাকে বলা হয় মকরক্রান্তি রেখা। এবার আসি আমরা মকরক্রান্তি রেখার বিশেষ বৈশিষ্ট্য। মকরক্রান্তি রেখা এই যে দেশগুলোর উপর দিয়ে চলে গেছে, এই দেশগুলোতে হুটহাট ঝড় তৈরি হয়, বৃষ্টি আসে, ঠিক আছে। আমাদের তো একটু তাও মডারেট আছে, ঠিক আছে, হট করে ঝড় বৃষ্টি আসে না, একটু আবহাওয়া বার্তা কি পূর্বাভাস দিয়েই আসে। কিন্তু এই দেশগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম, হুট করে ঝড় চলে আসে, হুট করে বৃষ্টি চলে আসে। এটাই হলো আমাদের এই মকরক্রান্তি রেখার বিশেষ বৈশিষ্ট্য। আমাদের এবারের আলোচনার বিষয় হলো সুমেরু বৃত্ত রেখা এবং কুমেরু বৃত্ত রেখা। সুমেরু বৃত্ত রেখা আর কুমেরু বৃত্ত রেখা যেন কোনটা? আমরা ওই যে পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিম বরাবর, পূর্ব থেকে পশ্চিম বরাবর ভাগ করছিলাম না, মাঝ বরাবর। উপরের দিকে ছিল নর্থ পোল, নিচের দিকে ছিল কি সাউথ পোল। উপরের দিকে 23.5 ডিগ্রিতে একটা রেখা চলে গেছিল, এই রেখাটার নাম কি হলো? আর এরপরে 66.5 ডিগ্রিতে আরেকটা রেখা চলে গেছে, দেখছিলাম না আমরা? এই 66.5 ডিগ্রিতে উত্তর দিকে যে রেখাটা চলে গেছে, নিরক্ষরেখা থেকে উত্তর দিকে 66.5 ডিগ্রিতে যে রেখাটা চলে গেছে, ওই রেখাটার আমরা নাম কি বলছিলাম? ওই রেখাটার নাম বলছিলাম আমরা সুমেরু বৃত্ত রেখা। কি রেখা? সুমেরু বৃত্ত রেখা। এই সুমেরু বৃত্ত রেখা কোন কোন দেশের উপর দিয়ে চলে গেছে? সুমেরু বৃত্ত রেখা চলে গেছে ইউএস এর উপর দিয়ে। আসলে এক্স্যাক্টলি ইউএস এর উপর দিয়ে বলতে ইউএস এর আলাস্কা অঞ্চলের উপর দিয়ে চলে গেছে। তোমরা হয়তো জানো যে আলাস্কা অঞ্চলটা আসলে এক সময় ইউএস এ ছিল না, এই অঞ্চলটা ছিল রাশিয়া। পরবর্তীতে রাশিয়া ওই যে যুদ্ধের সময় যে ক্ষয়ক্ষতি হয়েছিল, এটা ওই সময় মারাত্মক ভাবে, ওই যে যার যে রাশিয়ার যে সম্রাট ছিল ওই সময়, এই মারাত্মক ভাবে মানে আর্থিক সমস্যা পড়ে গেছে। আবার এই অঞ্চলটা যেটা আছে, এই অঞ্চলটা আবার এই আলাস্কা অঞ্চলটা ফ্রান্স এবং ব্রিটেনের সৈন্য দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে গেছে। এটা যদি পরিচালনা করতে চাইতো তাহলে দেখা যেত রাশিয়ার অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য রাশিয়া পরে কি করছে, খুব কম মূল্যে, এক্স্যাক্টলি মনে পড়তেছে না, মেবি $7.2 মিলিয়ন বিনিময়ে এই পুরা আলাস্কা অঞ্চলটা, একটা বিশাল বড় একটা অঞ্চল, এই আলাস্কা অঞ্চলটা এটা বিক্রি করে দিয়েছিল ইউএস এর কাছে। ইউএসএ এই আলাস্কা অঞ্চলটা পুরোটা কিনে নিয়েছিল তার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। পরবর্তীতে এসে দেখা যায় ওই প্রথমে যখন রাশিয়া যখন আলাস্কাকে বিক্রি করেছিল, তখন এই আলাস্কা অঞ্চলটা ছিল মানে বরফ দিয়ে ঢাকা আর কি। পরবর্তী যখন ইউএসএ কিনে নিছে, তখন কি হয়েছে, তখন এই বরফটা আস্তে আস্তে সরে যাওয়া শুরু করছে। সরে যাওয়ার পরে কি হয়েছে, ওই জায়গাটাতে পরবর্তীতে দেখা গেছে যে ওখানে প্রচুর পরিমাণে তেল, গ্যাস, স্বর্ণ, বিভিন্ন খনি আবিষ্কৃত হয়েছে। পরবর্তীতে রাশিয়া এখন কপাল চাপড়ায় যে আমরা কেন এটা বিক্রি করবো, ঠিক আছে। তো এই আলাস্কা অঞ্চলটা যেটা আছে, এই আলাস্কা অঞ্চলটা কোন দেশের? ইউএসএ। এই আলাস্কা অঞ্চলের উপর দিয়ে কোন রেখা চলে গেছে? আলাস্কা অঞ্চলের উপর দিয়ে চলে গেছে সুমেরু বৃত্ত রেখা। এরপরে আছে কানাডা, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ইংল্যান্ড, রাশিয়া। রাশিয়ার আবার কোন অঞ্চলটা? রাশিয়া তো বিশাল বড় একটা দেশ, পুরো রাশিয়ার উপর দিয়ে চলে যায়নি। কোন অঞ্চলের উপর দিয়ে চলে গেছে? রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের উপর দিয়ে চলে গেছে। এরপরে যদি আমরা একটু ভিতরে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ইউএসএ আর কানাডা, ইউএসএ আর কানাডা এই দুইটা দেশ, ইউএসএ আর কানাডা এই দুইটা দেশ হলো আমাদের উত্তর আমেরিকা মহাদেশের দেশ। কোন মহাদেশের? উত্তর উত্তর আমেরিকা মহাদেশের দেশ। আর যদি আমরা এই দেশগুলো দেখি, বলতে এবার কোন মহাদেশের দেশ? সবাই জানার কথা, এগুলো আসলে ইউরোপ মহাদেশের দেশ। কোন মহাদেশের? ইউরোপ। সবগুলো কি ইউরোপ মহাদেশের দেশ। এই ইউরোপ মহাদেশের দেশগুলো যেগুলো আছে এগুলা, এবং উত্তর আমেরিকা এই দেশগুলো যেগুলোর মধ্যে সুমেরু বৃত্ত রেখা চলে গেছে, এটার এই দেশগুলোতে কি হয়, এই দেশগুলোতে মিনিমাম বছরের মিনিমাম 9 মাস বরফ পড়ে। বুঝতে পারছো ব্যাপারটা? আমাদের বাংলাদেশে শীতকাল কয় মাস? শীতকাল মোটামুটি 2 মাস, সর্বোচ্চ এই পাশে ও পাশে বাড়ায় দেখা যেতে 4 মাসের মতো শীতকাল থাকে সর্বোচ্চ। কিন্তু এই দেশগুলোতে বছরের 9টা মাসই থাকে কি বরফ পড়ে, অর্থাৎ ঠান্ডা থাকে, শীতল দেশ। এটা হলো এই যে সুমেরু বৃত্ত রেখার এই বিশেষ একটা বৈশিষ্ট্য। আর এই যে যে দেশগুলো আছে, এই 8টা দেশকে, এটা 8টা দেশের এই অঞ্চলটাকে বলা হয় তুন্দ্রা অঞ্চল। কি অঞ্চল? তুন্দ্রা অঞ্চল। 9 মাস বরফ দ্বারা আচ্ছাদিত থাকে মিনিমাম, আর এই সেজন্য এই অঞ্চলটাকে বলা হয় তুন্দ্রা অঞ্চল। তার মানে আমাদের যদি কখনো প্রশ্ন আসে যে তুন্দ্রা অঞ্চলের দেশ কোনগুলো, তুন্দ্রা অঞ্চলের দেশ হলো এগুলো, ঠিক আছে। এরপরে আমরা আসি কুমেরু বৃত্ত রেখা। কুমেরু বৃত্ত রেখা আবার কোনটা? এই যে আমাদের যে নিরক্ষরেখা থেকে উত্তরের দিকে চলে গেছে 66.5 ডিগ্রিটা, এটাকে, এটার নাম হলো সুমেরু বৃত্ত রেখা। আবার ঠিক আমরা দেখছিলাম না যে 66.5 ডিগ্রি দক্ষিণের দিকে আরো একটা রেখা চলে গেছে, এই রেখাটার নাম হলো কুমেরু বৃত্ত রেখা। কি নাম? কুমেরু বৃত্ত রেখা। কুমেরু বৃত্ত রেখা। এই কুমেরু বৃত্ত রেখার কি অবস্থা? এই কুমেরু বৃত্ত রেখার উপর দিয়ে, মানে কুমেরু বৃত্ত রেখা যেটা আছে সব থেকে মনে হয় হতভাগা রেখা আর কি। কারণ কি, এই কুমেরু বৃত্ত রেখা আসলে কোনো দেশের উপর দিয়ে যাইতে পারেনি, সে কোনো দেশের উপর দিয়ে যায়নি। এটা হলো কুমেরু বৃত্ত রেখার একটা বিশেষ বৈশিষ্ট্য। এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা দরকার, সেটা হলো অক্ষরেখা। কি রেখা বলছি? অক্ষরেখা। অক্ষরেখা কোনগুলো? আসলে আমরা পৃথিবীটাকে এরকম করে গোল চিন্তা করে মাঝখান বরাবর ভাগ করছিলাম 0 ডিগ্রিতে। কোন দিকে? 0 ডিগ্রিতে ভাগ করছিলাম। এটা ছিল আমাদের পূর্ব দিক,
এটা ছিল আমাদের পশ্চিম দিক, এটা ছিল আমাদের উত্তর দিক, এবং এটা ছিল আমাদের দক্ষিণ দিক। কোন দিক? দক্ষিণ দিক। আমরা 0 ডিগ্রি বরাবর যে রেখাটা চলে গেছিল, এই রেখাটার নাম কি বলছিলাম? এই রেখাটার নাম বলছিলাম নিরক্ষরেখা। আসলে মূলত পৃথিবীকে যদি আমরা পূর্ব থেকে পশ্চিম বরাবর যদি ভাগ করতেই থাকি, যেমন ধরো যে একটা ভাগ করছি এটা, আর একটা ভাগ করলাম এরকম, আরেকটা ভাগ করলাম এরকম, আরেকটা ভাগ করলাম এরকম, এরকম করে যদি রেখাগুলো কল্পনা করি, কোন দিক থেকে কোন দিকে কল্পনা করবো? পূর্ব থেকে পশ্চিম দিকে অথবা পশ্চিম থেকে পূর্ব দিকে। এই যে রেখাগুলো যদি আমরা কল্পনা করি, এখানে যদি রেখাটা নিই, ঠিক আছে, এরকম আমরা মোট রেখা পাবো কয়টা? 181টা। কয়টা? 181টা রেখা পাবো। এই 181টা রেখার নাম হলো অক্ষরেখা। কি রেখা? অক্ষরেখা। এই 181 রেখার নাম কি? অক্ষরেখা। এই অক্ষরেখার মধ্যে একটা রেখা হলো কি? নিরক্ষরেখা। এই অক্ষরেখার মধ্যেই একটা রেখা কি? আমাদের যে কর্কটক্রান্তি রেখা। এই অক্ষরেখার মধ্যে আরেকটা রেখা কি? এটা মকরক্রান্তি রেখা। এই অক্ষরেখার মধ্যে একটা রেখা হলো সুমেরুবৃত্ত রেখা, এবং এই অক্ষরেখার মধ্যে একটা রেখা হলো কি? কুমেরুবৃত্ত রেখা, যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করলাম। আচ্ছা, তার মানে আমার যদি কখনো প্রশ্ন আসে যে আহ সুমেরুবৃত্ত রেখা আসলে কি রেখা? সুমেরুবৃত্ত রেখা আসলে একটা অক্ষরেখা। নিরক্ষরেখা কি? নিরক্ষরেখা হলো একটা অক্ষরেখা। আচ্ছা, এই রেখাগুলার মানে বিশেষ বৈশিষ্ট্য কি? আসলে এই অক্ষরেখাগুলো কেন আমরা চিন্তা করি, কি কারণ এই অক্ষরেখাগুলো আমরা চিন্তা করি? এই অক্ষরেখাগুলো আমরা চিন্তা করি এই জন্য যে এই অক্ষরেখাগুলোর সাপেক্ষে আমরা যখন কোন একটা দেশের যখন অবস্থান গণনা করতে যাই, তখন দেখা যায় যে এই দেশের অবস্থানগুলো কি থাকে, এই দেশের আবহাওয়া যেটা থাকে, আবহাওয়া জলবায়ু মোটামুটি সেম থাকে। যেমন আমরা যদি দেখি যে বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে কি? বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে আমাদের মকরক্রান্তি রেখা। ঠিক আছে, এই মকরক্রান্তি রেখা কিন্তু পৃথিবীর আর একটা দেশের উপর দিয়ে চলে গেছে। সেই দেশের নাম কি? সেই দেশের নাম হলো মেক্সিকো। এই জন্য দেখা যায় যে বাংলাদেশ এবং মেক্সিকোর যে ওয়েদার, মেক্সিকোর যে আবহাওয়া, এই দুটা সামঞ্জস্যপূর্ণ, অনেকটা সেম, একই রকম বলা যায়। ঠিক আছে, এটাই হলো আমাদের এই অক্ষরেখাগুলোর বিশেষ বৈশিষ্ট্য। আরো একটা কথা বলি, সেটা হলো যে এই যে অক্ষরেখা, এই যে নিরক্ষরেখা চলে গেছে, নিরক্ষরেখা থেকে উত্তরের দিকে যতগুলো অক্ষরেখা আছে, উত্তরের দিকে অক্ষরেখা আছে না, এই উত্তরের দিকে যতগুলো অক্ষরেখা আছে এগুলোকে বলা হয় উত্তর অক্ষরেখা। ঠিক আছে, আর দক্ষিণের দিকে যেগুলো আছে সেগুলোকে বলা হয় দক্ষিণ অক্ষরেখা। তোমার জন্য ছোট্ট একটু কারেকশন ছিল, আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশ এবং মেক্সিকোর উপর দিয়ে আমি বলছি যে মকরক্রান্তি রেখা চলে গেছে, এটা আমি ভুল বলছি, সরি। এটা আসলে চলে গেছে কর্কটক্রান্তি রেখা। কি রেখা? কর্কটক্রান্তি রেখা। কোন দেশের উপর দিয়ে চলে গেছে? বাংলাদেশ এবং মেক্সিকোর উপর দিয়ে। এই জন্যই বাংলাদেশ এবং মেক্সিকোর আবহাওয়া সামঞ্জস্যপূর্ণ। এতক্ষণ আমরা পৃথিবীকে ভাগ করছিলাম এইভাবে, নর্থ পোল, ইস্ট, ওয়েস্ট, সাউথ পোল। এতক্ষণ আমরা পৃথিবীকে ভাগ করতেছিলাম কোন পাশে? পৃথিবীকে ভাগ করতেছিলাম পূর্ব থেকে পশ্চিমের দিকে। এবং এই বরাবর যে রেখাগুলো গেছে, প্রত্যেকটা রেখার আমরা নাম কি বলছিলাম? প্রত্যেকটা রেখার নাম বলছিলাম আমরা অক্ষরেখা। নিরক্ষরেখা থেকে উত্তরের দিকে যেগুলো, সেগুলোকে বলছিলাম আমরা উত্তর অক্ষরেখা, এবং নিরক্ষরেখা থেকে দক্ষিণের দিকে যেগুলো, সেগুলোকে আমরা বলছিলাম দক্ষিণ অক্ষরেখা। এবার আমরা পৃথিবীকে উত্তর দক্ষিণে ভাগ করবো। কোন পাশে ভাগ করবো? উত্তর দক্ষিণে ভাগ করব। উত্তর দক্ষিণে ভাগ করার সময় কি হবে? এই মাঝ বরাবর একটা রেখা চলে যাবে, তাই কি না? এই মাঝ বরাবর যে রেখাটা চলে যাবে, এই রেখাটার নাম হলো মূল মধ্য রেখা। উত্তর থেকে দক্ষিণ দিকে মাঝ বরাবর যে রেখাটা চলে যাবে, এটার নাম কি? মূল মধ্য রেখা। আরো কিছু নাম আছে, ইংরেজিতে বলতে গেলে এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান লাইন। ঠিক আছে, মধ্যরেখা অথবা মূল মধ্যরেখা, এরকম কয়েকটা নাম আছে। কার নাম? মূল মধ্যরেখার নাম। এটা কোন দিক থেকে কোন দিকে চলে গেছে? উত্তর থেকে দক্ষিণ দিকে চলে গেছে 0 ডিগ্রিতে। ঠিক আছে, এই উত্তর থেকে দক্ষিণ দিকে যে চলে গেছে, এখান থেকে যদি আমরা পশ্চিম দিকে আগায় যাই, এটাকে বলা হবে পশ্চিম দ্রাঘিমা রেখা। কি নাম? পশ্চিম দ্রাঘিমা রেখা। এবং পূর্ব দিকে যেগুলো গেছে, এগুলোকে বলা হবে পূর্ব দ্রাঘিমা রেখা। কি নাম? পূর্ব দ্রাঘিমা রেখা। আচ্ছা, এখন আমাকে বলো তো, তাহলে বাংলাদেশের উপর দিয়ে পূর্ব দ্রাঘিমা রেখা চলে গেছে নাকি পশ্চিম দ্রাঘিমা রেখা চলে গেছে? ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা সামনের দিকে আগে যাই একটু। এটা হলো যে এই মূল মধ্যরেখার বিশেষ কিছু বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য মূল মধ্যরেখার? এই মূল মধ্যরেখার বিশেষ বৈশিষ্ট্য হলো এই মূল মধ্যরেখা বরাবর সময় থাকে ফিক্সড। ঠিক আছে, এখান থেকেই আমাদের সময় জেনারেট করা হয়। আমরা যখন উত্তর দিকে চলে যাই, উত্তর বলতেছি না, উত্তর বলতেছি, এটা হবে পূর্ব দিকে। যখন আমরা মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে যাব, অর্থাৎ পূর্ব রেখার দিকে যাব, তখন আমাদের সময়কে প্লাস করতে হবে। কি করতে হবে? প্লাস করতে হবে। এটাকে 0 ধরতে হবে। 0 ধরে এটাকে কি করতে হবে? যখন আমরা এদিকে সরে যাবো, তখন প্লাস করতে হবে। 1 2 3 4 এরকম করে প্লাস করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে এই টাইমটা হলো +6। বাংলাদেশের এই টাইমটা কত? +6। সেরকম করে যদি আমরা পশ্চিমের দিকে যাই, অর্থাৎ পশ্চিম দ্রাঘিমা রেখার দিকে যদি যাই, তখন এই টাইমটাকে কি করতে হবে? টাইমটাকে মাইনাস করতে হবে। কি করতে হবে? মাইনাস করতে হবে। অর্থাৎ -1 2 3 4 এরকম করে ইয়ে করতে হবে। কোথা থেকে? এই যে 0 থেকে, এই মূল মধ্যরেখা থেকে যখন আমরা পশ্চিম দিকে যাবো, তখন বিয়োগ করতে হবে। আর যখন পূর্ব দিকে যাব, তখন সেটাকে কি করতে হবে? সময়টাকে যোগ করতে হবে। এটা হলো আমাদের মূল মধ্যরেখার বিশেষ বৈশিষ্ট্য। এখন আমরা আসি, মূল মধ্যরেখা কোন কোন দেশের উপর দিয়ে চলে গেছে? মূল মধ্যরেখা চলে গেছে ইউকে, ফ্রান্স, স্পেন, আলজেরিয়া, মালি, ঘানা, টোগো এবং
বার্কিনা ফাসোর উপর দিয়ে, মোট 8টা দেশের উপর দিয়ে কোন রেখা চলে গেছে? মূল মধ্যরেখা চলে গেছে। এর মধ্যে ইউকে, ফ্রান্স এবং স্পেন এই দেশগুলো কোন মহাদেশের অন্তর্গত বলতো? এই দেশগুলো হলো ইউরোপ মহাদেশের অন্তর্গত। এই দেশগুলো হলো ইউরোপ মহাদেশের অন্তর্গত। আবার বাকি যে দেশ কয়টা থাকলো, কয়টা দেশ থাকলো? বাকি আরো 5টা দেশ থাকলো। এই 5টা দেশ হলো আফ্রিকা মহাদেশের অন্তর্গত। তাহলে আমরা যদি বলি যে মূল মধ্যরেখা কয়টা মহাদেশের উপর দিয়ে চলে গেছে? 2টা মহাদেশের উপর দিয়ে চলে গেছে। একটা হলো ইউরোপ মহাদেশ, একটা হলো আফ্রিকা মহাদেশ। ইউরোপ মহাদেশের কয়টা দেশের উপর দিয়ে? 3টা দেশ। কি কি? একটা হলো ইউকে, ফ্রান্স এবং স্পেন। আর আফ্রিকা মহাদেশের আলজেরিয়া, মালি, ঘানা, টোগো এবং বার্কিনা ফাসো, এই কয়টা দেশের উপর দিয়ে চলে গেছে কোন রেখা? মূল মধ্য রেখা। ঠিক আছে। দ্রাঘিমা রেখার সম্পর্কে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হলো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। দ্রাঘিমা রেখার বিশেষ বৈশিষ্ট্য কি? দ্রাঘিমা রেখা দিয়ে সময় বর্ণনা করা হয়। আমরা যখন কোন একটা দেশের সম্পর্কে বলবো যে এই রেখাটা এত ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত, তার মানে আমরা ওটা দ্বারা বুঝতে পারবো যে এই দেশের সময়ের সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে, যেটা কতটুকু সময়ের মধ্যে আছে। যেমন বাংলাদেশ আছে কোন ইয়াতে? পূর্ব দিকে আছে, পূর্ব দ্রাঘিমার মধ্যে আছে, তার মানে বাংলাদেশের সময় হলো কি? মূল সময় থেকে +6। ঠিক আছে। এটা হলো একটা বিশেষ বৈশিষ্ট্য এই দ্রাঘিমা রেখার। আরেকটা জিনিস বলা দরকার, সেটা হলো যে আমরা যে অক্ষরেখার ক্ষেত্রে বলছিলাম যে কয়টা অক্ষরেখা আছে? 181টা অক্ষরেখা আছে। যেরকম দ্রাঘিমা রেখাকে যদি আমরা বলি, তাহলে দ্রাঘিমা রেখা আছে 360টা। কয়টা রেখা আছে? 360টা দ্রাঘিমা রেখা পৃথিবীতে